আজকের ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এ 12/2/2025-এর সেকেন্ড শিফটে অঙ্কের ওপর যে 20টা কোশ্চেন ছিল তার বেস্ট সলিউশন দেখে নেব। তো এসএসসি জিডি কনস্টেবল 2026-কে লক্ষ্য রেখে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষার এক্সাম যেগুলোতে অঙ্ক একটা বিষয় থাকে, সেখানে সেই সব স্টুডেন্টরাও এই ক্লাসটা দেখে উপকৃত হবে। তো ক্লাসটি আমি এখন শুরু করতে চলেছি। তো আজকের প্রথম কোশ্চেনটি কি আছে, কি বলেছে এখানে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করতে হবে। পায়ের মান দেওয়া আছে 3.141। তো এখানে আমরা জানি গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তো এখানে 4/3 আর পায়ের মান দেওয়া আছে 3.141, এটা ইউজ করতে হবে এখানে। আর আর এর কিউব বলতে এখানে 10-এর কিউব করলে কত হবে, 1000। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে এই দশমিক, এই 3 ঘর আগে আছে, আর এই 3টে শূন্যর জন্য কি দশমিক এখানে চলে আসবে, অর্থ উঠে যাবে 1 2 3, তাহলে দশমিক তুলে দিলাম এবার। তো এবার এই 3 দিয়ে ক্যালকুলেশন করতে পারবো এটা। 3 দিয়ে 3 আঁকে 3, 3 4 12, 3 7 21। তো এবার এটাকে গুণ করলে অ্যান্সার চলে আসবে 4 7 28-এর 8, হাতে থেকে 2, 18-র 8, হাতে থেকে 1, 4 16 18, হাতে থেকে 1, 4 1 4, 1 সেকেন্ড, 4 7 28-এর 8, হাতে থেকে 2, 4 4 16 18 8, হাতে থেকে 1, ও এইখানটা 147 হবে না, 1 সেকেন্ড, এখানে আর একটা শূন্য হবে এখানে। তো এবার দেখো 16 18 8, হাতে থাকে 1, তাহলে এখানে 1 বসে যাবে, আর 4 1 4, এটা হবে সঠিক অ্যান্সার। তো এইটাকে 3 দিয়ে 3141-কে 3 দিয়ে ভাগ করলে 1047 হবে, 147 নয়, এটাই ভুল হয়েছিল। তো তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেনটি বলেছে 1 ঘন্টা 45 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে 6টি পাইপের প্রয়োজন হয়। একই ধরনের মাত্র 3টি পাইপ ব্যবহার করা হলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। তো এখানে দেখো 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, টোটাল কত মিনিট লাগছে, তাহলে এখানে 105 মিনিট। তো 6টা ট্যাঙ্কি লাগছে 105 মিনিট। যদি ট্যাঙ্কি 3টে করে দেওয়া হয়, অর্থাৎ এটা হাফ করে দেওয়া হয়, তাহলে এটা কি ডবল সময় লাগবে। তাহলে টোটাল সময় লাগবে কত, 210। তাহলে 210 মিনিট টোটাল সময় লাগবে। এবার এখানে জানতেছে কত ঘন্টা কত মিনিট, তাহলে এটাকে ঘন্টায় পরিণত করলে কত হবে, 3 ঘন্টা 30 মিনিট, 3 6 18, 180 মিনিটে 3 ঘন্টা, আর 30 মিনিট পড়ে থাকবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এটা হলো সবচেয়ে বেস্ট মেথড। তো এবার এটা কি সরল করতে হবে, তাহলে এর মধ্যে কি ব্র্যাকেটের 18 থেকে 14 বের করলে 4, 4/2 2, আর এদিকে 2 2 আর 1 সেকেন্ড, 2 আর 2 এখানে 1 হয়, এখানে 2, তাহলে এখানে এই 2 এ পড়ে থাকবে, এখানে 1 হয়ে যাবে কেটে গিয়ে। না না 1 সেকেন্ড, 18 থেকে 14 4, হ্যাঁ 4, এখানে 4 থাকবে, তাহলে এখানে 2 থাকবে, আর এখানে 2 দিয়ে টোটাল হবে কত, 2 আর 2 4 হয়ে যাবে। তাহলে এই টোটালটার এখানে পড়ে থাকবে কত, 4, আর এদিকে এটা এটা গুণ করতে হবে। তো আমরা দেখো ইউনিট ডিজিট সবগুলো আলাদা আলাদা আছে, তাহলে গুণ করব না। একবার এখানে দেখো ইউনিট ডিজিট, এখানে কি 9 আর 7 গুণ করলে 3 হবে এখানে ইউনিট ডিজিট, আর এই 4 গুণ করলে কত হয়, 12, তাহলে 2 আসবে ইউনিট ডিজিট, তাহলে একমাত্র এটাই আছে ইউনিট ডিজিট 2, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার ক্ষেত্রে এরকমভাবেই করব। নেক্সট, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 20 জনের একটি দলে 15 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 6 দিন কাজ করার পর 10 জন শ্রমিক চলে যায়, বাকি শ্রমিকদের কাজ সম্পূর্ণ করতে আরো কতদিন সময় লাগবে সেটা বলতে হবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, 20 জন, ওই 20 জন 15 দিনে পুরো কাজটা করতে পারতো, কি হয়েছে 6 দিন কাজ করার পর 10 জন চলে যায়, তাহলে কি ওরা তো 6 দিন কাজ করেছে, তাহলে আর এই 20 জনের কত দিন লাগতো, আর 14 দিন লাগতো। তো এবার ওই 10 জন চলে যায়, তাহলে এখন আছে কত, 20 থেকে 10 বিয়োগ করলে আর 10 জন আছে, এই 10 জনের কত দিন টাইম লাগবে
সেটা বলতে হবে। তো এটা এখানে কি, এটা হলো জোন, আর এটা হলো দিন। তো এখানে কি জোন কমেছে, তাহলে দিন কি, দিন বেশি লাগবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে এইদিকে যেটা, এটা নিয়ে ভগ্নাংশ তৈরি হয়, মানে এইটা এইদিকে দুটোই আছে, এই 20/10, এই 20/10 এরকমই, মানে 20/10 এরকম হবে। আর যদি এর মধ্যে সরল সম্পর্ক হতো, অর্থাৎ এটা বাড়লে এটাও যদি বাড়তো, তাহলে 10/20 হতো, ইন্টু এই 14, 14 গুণ করে দেবো, তাহলে কথা হবে 2, 28 হবে। এক সেকেন্ড, কোথায় ভুল করলাম? 15 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, ও 6 দিন পর, তাহলে এখানে 1 সেকেন্ড একটু ভুল হয়েছে এখানে। হ্যাঁ, বলেছে 20 জন 15 দিনে সম্পন্ন করতে পারতো, 6 দিন তারা কাজ করেছে, 9 দিনে, আর 9 দিনে তারা সম্পন্ন করতে পারতো, আর 9 দিনে, এখানে ভুল হয়েছিল, 1 সেকেন্ড। হ্যাঁ, তো এবার এবার তাহলে কি এখানে ভগ্নাংশ 20/10 হবে, ইন্টু এবার 9 হবে 2, তাহলে 18 হবে সঠিক অ্যান্সার। 1 সেকেন্ড, নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 16%, 10%, 25% পরপর 3টে সারের সমতুল্য সার বার করতে হবে। এটা সাকসেসিভ মেথড ইউজ করলেও হবে, বা সাকসেসিভ মেথড ছাড়াও যদি রেশিও মেথড ইউজ করি তাও হবে। তো রেশিও 16%কে আমরা লিখতে পারি কত, 4 দিয়ে, 4/25, অর্থাৎ 25 টাকা থেকে 4 টাকা ছাড় দিলে কত হবে, 20 টাকা। আর 10% মানে কত, 1/10, 10 টাকা থেকে 1 টাকা ছাড় দিলে কত হবে, 9 টাকা। আর 25% মানে 1/4, 4 টাকা থেকে 3 টাকা। তো এবার এদিকে এই গুণ করতে হবে, সাইডে সাইডে গুণ করতে হবে, এই সাইডে গুণ করে 25 আর 10 আর এই 4 গুণ করব। তো 25 আর 4 গুণ করলে কথা হয় 100, 100 আর 10 গুণ করলে 1000, এদিকে থাকছে 1000, আর এদিকে গুণ করলে কত হয়, 7×9 27, 27 আর 21 গুণ করলে 27 থেকে 27-এর 7, হাত থেকে 2, 54 দিয়ে 56। 1 সেকেন্ড, 3×9 27, হাত থেকে 2, 54, হ্যাঁ 56, তাহলে 567, তাহলে 1000 থেকে 567 হয়েছে, তাহলে কত ছাড় পেয়েছে এখানে, এখানে ছাড়টা বার করতে হবে। তো এই 1000 থেকে 567, এখান থেকে আমি 33 পাবো, 33 হলে 600 হয়ে যাচ্ছে, আর ওদিকে 400, 433, তাহলে এখানে ছাড় পাচ্ছি কত, 433, তাহলে 433 টাকা ছাড় পাচ্ছি 1000 টাকায়, 100 কত পার্সেন্টেজ চেয়েছে, তাহলে এটা আমি ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। তো এখানে দুটো শূন্য কেটে দিলাম, নিচে 10 পড়ে থাকবে, অর্থাৎ 1 ঘর আগে দশমিক হবে, 43.3% হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে দেখো, সুরজ 9 দিনে একটি কাজের 1/12 সম্পন্ন করে, এই হারে কাজটি, মানে একটা কাজের 1/12, ওই কাজটা টোটাল কত, টোটাল কোনো কাজ তার কত, 1 অংশ টোটাল, অর্থাৎ 12/12, এটা হলো টোটাল ওই কাজটার। তো তার মধ্যে 1/12 কাজ করতে পারে, সম্পন্ন করতে হলে তার আরো এই হারে এই কাজটি সম্পন্ন করতে হলে তার আরো কতদিন সময় লাগবে। তো এই টোটাল কাজটা কত, 1 অংশ। এইখানে 1 সেকেন্ড, এই ভগ্নাংশটার দিকে তাকাতে হবে, এখানে দেখো, তো এই 12, এইটাকে ধরতে হবে টোটাল কাজ, আর এটা এই কাজটা করেছে, এই কাজটা করতে তার 9 দিন সময় লেগেছে, এই কাজটা করতে 9 দিন লেগেছে, বলেছে এই হারে কাজটি সম্পন্ন করতে হলে তার আরো কতদিন সময় লাগে, মানে আর যে 11টা কাজ বাকি আছে, একটা কাজ করেছে 12টার মধ্যে, আর পড়ে আছে কটা কাজ, 11টা কাজ পড়ে আছে, ওই একটা কাজ করতে 9 দিন, 11টা কাজ করতে কত, 99 দিন লাগবে, এটাই হবে বেস্ট মেথড। নেক্সট, এটা আবার একটা সরল দিয়েছে, এবার দেখো এখানে কি বলেছে, 15 থেকে 2, তাহলে এখানে 2 থাকে, তাহলে এই 2 2 কেটে দিলাম, আর এখানে 1, তাহলে 1, টোটালটার মান এখানে 1, তাহলে এটার গুণ করলে হবে 5/35, ইউনিট যে একমাত্র 5 আছে এর, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, গুণ করলেও 27, 5 দিয়ে 27কে গুণ করলে 135 হয়। নেক্সট দেখো এখানে কি বলেছে, 38 জন, এটা গড় অঙ্ক থেকে দিয়েছে, মানে এখানে কি বলতে চেয়েছে, 1 সেকেন্ড আমি লিখে নিই, 38 জনের গড় দেওয়া আছে 375, তারপরে 31 জনের কত, 309, আর 52 জনের
298। ক্লিয়ার? তো এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা বেসিক মেথডে করি, এটা আমরা ডিজিটাল সাম মেথড ইউজ করব, তবেই এটা সব থেকে সোজা হবে। তো আমরা এক সেকেন্ড এখানে লিখে নিচ্ছি আবার, এক সেকেন্ড। হ্যাঁ দেখো, 8 এখানে কি হয়েছে, 375। 375 গড় কত জনের, 38, তাহলে এখানে টোটাল এটা পেয়ে গেলাম। প্লাস 300 ওভারঅল গড় চেয়েছে, তাহলে 3টি সদস্যের ওভারঅল গড় চেয়েছে, তাহলে টোটাল যোগ করব। 309 ইন্টু 31 প্লাস 298 ইন্টু 52। এই যে টোটাল পেয়ে গেলাম, তিনটে সদস্যের টোটাল এবার পেয়ে গেলাম এটা। এবার এদের টোটাল সংখ্যা কত, এই 38, 31 আর 52 যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 8, এখানে যোগ করি, 3 আর 3 60, 110, 110 আর 11, 121 হবে, 121। এবার এটা আমরা যদি এরকমভাবে ক্যালকুলেশন করি তাহলে খুব বড় হয়ে যাবে। এটার শর্টকাট মেথড হলো, এক সেকেন্ড, শর্টকাট মেথড হলো ডিজিটাল সাম মেথড ইউজ করলে সব থেকে সোজা হবে। দেখো এখানে ডিজিটাল সাম, ডিজিট সাম ইউজ করা যায় কিনা দেখি। 3 আর 2 কত হয় 5, এর কত হবে 5। ডিজিটগুলো দেখে নেবো, অপশানগুলো ডিজিট যদি সব আলাদা হয় তাহলে সেটা হবে অ্যান্সার। এখানে 3 আর 2 5, তাহলে এটা হবে 1। আর এদিকে 6, আর এর কত হবে 12, 3। তো প্রত্যেকের ডিজিট সাম আলাদা, তাহলে এটা আনসার আসবে, করা যাবে। তাহলে এটা নিচেরটা কত হবে, 4। নিচের ডিজিট কত আসবে, এর ডিজিটাল সাম বা ডিজিট কত আসবে, এটা আসবে 4। আর এখানে কত, 3 আর 7 10 আর 15, তাহলে 6, 6 ইন্টু 3 আর 8 11, তার মানে 2, 12 করলে 12, 12, তাহলে এখানে 3 হবে। প্লাস তাহলে এখানে পেলাম 3, আর এখানে কত পাবো, 4, আর 3 আর 9 কত 12, 12, 12 আর এদিকে 4, 3 4 12, 12 এখানে কত, তাহলে 3, 1 আর 2 যোগ করলে 3, আর এটাই কত, এখানে 7, আর এদিকে 11 8 19, 11 8 19, 19 হলে 9 1, 1 আর এদিকে 7, তাহলে 7 1 7, তাহলে 7, তাহলে যোগ করলে কত হবে, 6 আর 7 13, 13 ডিজিট সাম কত 4, তাহলে 4/4 ডিজিট সাম, 4/4 এর ডিজিট সাম কত হবে, নিচেরটা সবসময় আমাদেরকে 1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি একে 7 দিয়ে যদি গুণ করি, তাহলে একেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 28। এটাও কত হবে 28, 28 হলে 28 এর ডিজিট সাম কত, 8 আর 2 10 হয়, তাহলে 1, এও 1 এও 1 নিচেও 1, তাহলে 1 1 হবে ডিজিট সামের। তাহলে 1 নম্বর, 2 নম্বর অপশানটা একমাত্র ডিজিট সাম 1 আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এছাড়াও কেউ যদি মনে করো যে আমি এখানে ডেভিয়েশন মেথড ইউজ করব, ডেভিয়েশন মেথড ইউজ করলেও অনেকটা বড় হয়ে যাবে। আর যদি কেউ বেসিক নিয়মে যদি এরকম গুণ করতে চায় তো গুণ করতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট মেথড হলো এটা। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 250 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন 35 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে অগ্রসর হলে কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে। তো তাহলে একে অপরকে, এই দুটো ট্রেনের একে অপরকে অতিক্রম করা মানে এদের টোটাল ডিস্টেন্সটাকে অতিক্রম, টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে কত 400, 600, এদের 600 মিটার হলো এর টোটাল দৈর্ঘ্য, এটাকে অতিক্রম করতে হবে। আর বলেছে প্রত্যেকে বিপরীত দিকে যায়, বিপরীত দিকে, বিপরীত দিকে গেলে এদের রিলেটিভ স্পিড কত হবে, 25 আর 35 যোগ হবে তো 60 হবে। তো এবার অ্যান্সার চেয়েছে সেকেন্ডে, উপরেটা আছে মিটার, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 5/18 দিয়ে গুণ করব। এবার ক্যালকুলেশন করলে এটাই অ্যান্সার হয়ে যায়, উপরে 10 পড়ে থাকবে, তাহলে 2 36 হবে সঠিক অ্যান্সার, 36। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো বা, অভিন্ন বার্ষিক সরল সুদের হারে বিপুল 5,400 এবং বিজয় 9,400 বিনিয়োগ করে। বিজয় যদি 4 বছর পরে বিপুলের থেকে 840 বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার কত তা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এখানে কি সুদের পার্থক্য দেওয়া আছে, আর এখান থেকে আমি আসলের পার্থক্য বের করে নিতে পারবো, দিয়ে আমাকে বার্ষিক সরল সুদের হার জানতে চেয়েছে, আর এখানে সময় দেওয়া আছে।
তাহলে আমরা এই যে সুদের পার্থক্য এটাকে আমরা সুদ ধরবো। তো সুদের হারের সূত্র কি? সুদের হারের সূত্র কি? সুদ ইন্টু 100 আর নিচে যে দুটো থাকবে অর্থাৎ অর্থাৎ সুদের হার নিচে থাকবে কি আসল বাই সময়। তাহলে সুদ ইন্টু 100 বাই আসলের পার্থক্য এখানে কত? 5,400 থেকে 9,400, 4,000 টাকা, ইন্টু এখানে সময় কত 4। এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে 3টে শূন্য কেটে দেবো, 4 চারা 4 দিয়ে 21, 21/4, 21/4কে দশমিকে পরিণত করলে 4 পাঁচা 20, তাহলে 1 পড়ে থাকলো, তাহলে দশমিক নিয়ে শূন্য নিলে 4 দোকানে 8, 4 পাঁচা 20, 5.25 এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 12টি সংখ্যার গড় 49.5, যেখানে 5টি সংখ্যার গড় হলো 45, পরবর্তী 4টি সংখ্যার গড় এত হলে বাকি 3টি সংখ্যার গড় কত তা বার করতে হবে। এটা বেসিক নিয়মে করলে হয়ে যাবে। তো দেখো বলেছে 12টি সংখ্যার গড় করে কত বলেছে 49.5। তো বেসিক নিয়মে করলেও হবে, ডেভিয়েশন মেথড ইউজ করলেও হবে। তো আমি বেসিক নিয়মে প্রথমে দেখাচ্ছি। তো এদের টোটাল কত হবে 12, তাহলে এটা কাটাকাটি করতে হবে। দেখো এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এক সেকেন্ড। এটা আমি লিখতে পারি 49, 5 নিচে 10 ইন্টু 12, তাহলে এটা উপরে 6 নিচে 5, 5 9 45, 5 9 99, 99 ওপরে থাকবে, 99 আর 6 গুণ করলে কত হয় 6 9 54, 4 হাতে থেকে 5, 54 আর 5-এ 594 হলো টোটাল। এবার 5টি সংখ্যার গড় বলেছে 45, 45 দোকানে এই 45, 5 45 সঙ্গে কত হবে 5 4 20, 200, 225 হবে। তাহলে এদের 225টা পেয়ে গেলাম 5টি সংখ্যার গড়। আর 4টি সংখ্যার গড় দেওয়া আছে কত, পরবর্তী 4টি সংখ্যার গড় দেওয়া আছে 53.25, তাহলে এদের টোটাল কত হবে? এই 4 দিয়ে যদি আমি একবারে গুণ করি 4 5 20, শূন্য হাতে থেকে 2, 4 দোকানে 8 10, শূন্য এখানে দশমিক এখানে বসিয়ে দিলাম, হাত থেকে 1, 4 3 12 আর 1 13, 3 হাত থেকে 1 20 আর 1 21, 213। তাহলে তাহলে এখানে কত হলো এদের 213, তাহলে টোটাল কত হবে 8 3 438। তাহলে এই 594 থেকে 438 বিয়োগ করলেই এই 3টি সংখ্যার টোটাল পেয়ে যাব। 3টি সংখ্যার টোটাল কত হবে 438, 6 14 হাতে থাকে 1 5 156, তাহলে 156। এবার 3টি সংখ্যার টোটাল পেয়ে গেলাম 156, 3টি সংখ্যা তাহলে গড় কি করে পাবো? গড় কি করে পাবো? এই 156কে 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে 3 5 15, 3 দোকানে 6। তো এটা হবে সঠিক অ্যান্সার। এটা হলো বেসিক মেথড। আর ডেভিয়েশন মেথড যদি ইউজ করি তাহলে এক সেকেন্ড দেখাচ্ছি ডেভিয়েশন মেথডটা। কি বলেছে টোটাল যে 12টা সংখ্যা আছে তার গড় হচ্ছে 49.5, তাহলে আমি এরকমভাবে লিখব 5টি সংখ্যার গড় দেওয়া আছে কত 45, আর 4টি সংখ্যার দেওয়া আছে কত 53.25, আর তাহলে 9টা সংখ্যা হলো, আর কটা পড়ে থাকবে 12টার মধ্যে, আর 3টে সংখ্যা, এই 3টে সংখ্যার গড় কত সেটা আমরা জানি না, কিন্তু এক সেকেন্ড এদের যে এই ওভারঅল যে গড় সেই গড় দেওয়া আছে কত 49.5। তো এটা আমরা ডেভিয়েশন মেথড ইউজ করব। তো এখানে কি বলেছে 49.5 আর এখানে আছে 45, তাহলে এখানে এখানে কত কম, এটা 4.5 কম, 4.5 কম হলো একটাতে, তাহলে 5টাতে কত, এখানে টোটাল সংখ্যা কত 5টা, তাহলে 5টাতে কত হবে, এটা 5 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 5 5 25-এর 5 হাত থেকে 2 20 আর 2 22, 22.5 এখানে কম। আর এখানে বেশি কত, এখানে বেশি কত
49, এখানে 4, 3.75, 3.75, ও এখানে 6, 5 এখানে বেশি কথা হবে 5.75 যোগ করলে 5, এটা বেশি। 1 সেকেন্ড, এটা যোগ করলে কত? 1, 8 থেকে 9, ও 1 সেকেন্ড, এটা আমি একটু এখানে কত বেশি? এটা 53.25 আর 49.50, এটা 5, তো বিয়োগ 5, 5 আর 7 12, হাত থেকে 1, 9 আর 4 3, 3 হাতে থেকে 1, 3.75, হাতে থেকে 1, 13 3 হাতে 5, হ্যাঁ। তাহলে এখানে বেশি কত? এটা বেশি কত? 3.75। তো এটা একটাতে, এটা 4টে সংখ্যা আছে, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কত হবে? এখানে লিখবো এটা 4 দিয়ে 4 5 20 শূন্য, হাতে থেকে 2, 4 7 28 30 শূন্য, আর 2 ঘর আগে দশমিক, 3 থাকলো হাতে, তাহলে 12 আর 3 15। তাহলে এখানে কত? 15 বেশি এখানে। তো এই ডেভিয়েশনের নিয়ম হলো, এখানে দেখো -22.5 আছে আর এদিকে প্লাস আছে, তাহলে এখানে আলটিমেটলি হলো কত? মাইনাস মাইনাস 7.5, এখানে 7.5, এখানে 7.5, এখানে বেশি মানে কম থাকলো। তাহলে এইখানে কি করতে হবে? এইখানে এমন সংখ্যা আছে, এই 7.5 বেশি করতে হবে। এবার 3টেতে করতে হবে, তাহলে এটা কত হবে? 2.5, 2.5। তাহলে এটা প্লাস করতে হবে এখানে। তাহলে এখানে এখানে সংখ্যা, এখানে গড় কত হবে? এই 49.5 এর সঙ্গে 49, 1 সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। এই 49.5 তো এখানে আসবেই, প্লাস 2.5 যোগ হবে, তাহলে যোগ করলে কত হবে? 52। তো 52 হবে সঠিক অ্যান্সার। এটা হলো ডেভিয়েশন মেথড। তো যার যে মেথডটা ভালো লাগবে সে সেই মেথডটা ইউজ করবে। তারপর 12টা কি বলেছে? পরপর 3 মাসে জ্বালানির দাম 25%, 15% আর 45% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে কি হয়েছে? তা 65% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে চতুর্থ মাসে জ্বালানির দাম এটির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা বলতে হবে। তো এখানে 25% মানে আমরা কত লিখছি? 1/4, অর্থাৎ 4 থেকে কমে হয়েছে 1, কমে হয়েছে কত? 3। সেমভাবে 15% 3/20, 20 থেকে 17 হয়েছে। 45% মানে 9/20, 20 থেকে 11 হয়েছে। আর 65% মানে 13/20, 20 থেকে 33 হয়েছে। তো এবার এটাকে গুণ করতে হবে। কাটাকাটি যাবে? কোনোটা কাটাকাটি যাবে না এখানে। তো আমরা কি করবো? এখানে 4 দিকে 8, 4টা 32, 32,000 হবে এখানে, 32 হবে হাজার, 3টে শূন্য। আর এখানে 3 সুতরাং 51, 51, 51 আর 11 গুণ করলে কত হবে? 51, এখানে 11, 1 হাত থেকে 1, 56, 561, 561কে 33 দিয়ে গুণ করতে হবে। এখানে শূন্য একবারে গুণ করবো এটা। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 6 18,
21-এর 1 হাতে থেকে 2, হাতে থেকে 2, 15 হাতে 17, 17, 17 আর ওখানে 18, 35-এর 5 হাতে থেকে 3, তাহলে 3 আচ্ছা 15, 18, 18, 18 এখানে 18 হবে, তাহলে 1853। তাহলে এখানে হবে কত? 18,513। তাহলে এখানে ছাড় পেয়েছে কত? 32,000 থেকে বিয়োগ করতে হবে। তো কত এখানে ডিসকাউন্ট হয়েছে? 3 আর কয় 7-এ 10, হাতে থেকে 1, হাতে থেকে 1, 2 আর 8-এ, হাতে থেকে 8-এ 10, হাতে থেকে 1, 6 আর 4-এ 10, হাতে থেকে 1, 9 আর 3-এ, 3-এ 12, হাতে থেকে 1, 2, 13,487। তাহলে এবার এখানে দেখো 13,487 ছাড় পেয়েছে 32,000-এ। 100 কত? ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দুটো শূন্য কেটে দেবো। তো এবার এটাকে দেখো 32 দিয়ে কাটাকাটি যাবে না, 1 সেকেন্ড, এটা দশমিকে পরিণত করে দিতে হবে ডাইরেক্ট। তো হ্যাঁ, এটাকে দশমিকে পরিণত করে দিতে হবে। তো দশমিকে পরিণত করলে এই পুরো সংখ্যাটাকে আমরা 32 দিয়ে ভাগ করব। 32 দিয়ে ভাগ করলে কত? প্রথমে যাবে 4 দিয়ে, মুখে মুখে করে দিই। প্রথমে হলো 4, তারপরে 2, তারপরে 1, 4। তো এটা হবে। আর এই নিচে দশমিক থাকার জন্য এখানে আমাদের হিসাবে এখানে দশমিক হচ্ছে 32 দিয়ে ভাগ করলে, আর এই নিচে 10 শূন্য একটা থাকার জন্য এক ঘর আগে আরেক ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে এটা কত হবে? 42.14%। তোমরা ভাগ করে দেখে নিতে পারো। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এ শহর থেকে বি শহর পর্যন্ত ভ্রমণ করে জাকির তার গাড়িটি তার স্বাভাবিক গতিবেগের 3-এর 8 গুণ গতিবেগে চালায়। তাহলে এখানে স্পিডের রেশিও পেয়ে যাব কত? 8 সাধারণ, উনি চালান 3 গতিবেগে। গতিবেগ কত? 3। হ্যাঁ, তো তাহলে টাইমের রেশিও কি হবে? উল্টোটা হবে, 3:8, অর্থাৎ 3 একক আগে টাইম লাগলে স্বাভাবিকভাবে, এখন লাগছে কত? 8 একক বা 8, এখানে একক মিনিট আছে তার মিনিট। তো এখানে বেশি লাগছে কত? 5 মিনিট বেশি লাগছে, কিন্তু এখানে দেখছে 45 মিনিট দেরি হয়। তাহলে 5-এর মান কত? 45। তাহলে 1-এর মান কত? 9। এবার তাহলে বলেছে স্বাভাবিক সময়ে গতিবেগে গেলে তার যে টাইমটা লাগবে সেটা বার করতে হবে, অর্থাৎ এই 3-এর মান বার করতে হবে। তাহলে 1 সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। 3-এর মান বার করতে হবে। তো 3-এর মান কত হবে? 1-এর মান 9 হলে 3-এর মান কত হবে? 27। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে? প্রতি 100টির দাম 1230 টাকা, এই দামে 400টি পেয়ারা কেনা হয়েছিল। 880 টাকা লাভে বিক্রি হয়েছিল। প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত তা বার করতে হবে। বলেছে 100টির দাম 1230 টাকা, তাহলে 400টির দাম কত হবে? একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1230কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 0, 12, 2, হাতে থাকে 1, 8, 9, 9, 4 একে 4, 4,920 টাকা হলো দাম। আর এই 880 টাকা লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই 880 টাকা যোগ করতে হবে। 10-এর 0, হাতে থেকে 1, 18, 8, হাতে থেকে 1, 5, 5800 টাকা তাহলে বিক্রয় মূল্য। তাহলে এই 5800 টাকা এই যে বিক্রয় মূল্য, এটা এই কটার? এই 400টি পেয়ারার। আমাকে বার করতে হবে কতটার? প্রতি ডজনের, তার মানে 12টার কত? 12টা পেয়ারার বিক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। টাকার 3, 3 8 174। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 250-তে ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। 250 টাকাতে 15টি আম এবং 200 টাকাতে 9টি আম কেনে। যদি দু প্রকারের আম আছে, এক প্রকারের আম 250 টাকাতে 15টি পাওয়া যায়, আর এক প্রকার আম আছে 200 টাকাতে 9টি পাওয়া যায়। এই দু প্রকার আম টোটাল কিনে সমস্ত আম 240 টাকা প্রতি ডজনে। প্রতি ডজন বলতে এখানে 12টাই, 12টার দাম
240 টাকা হারে বিক্রি করে দিল, তাহলে পুরো লেনদেনের লাভের কত শতাংশ বার করতে হবে। তো এখানে আমি লিখতে পারি, এখানে দেখো 15টি কিনেছে আর এখানে 9টা, মানে টোটাল 24টা আম কিনেছে। তাহলে 24টা আমের টোটাল দাম হচ্ছে কত, 250 আর 200 450 টাকা। 24টার দাম টোটাল ক্রয় মূল্য আর কি, এটা সিপি হচ্ছে। আর এখানে দেখো বলেছে 12টার দাম হচ্ছে 240 টাকা, তা আমি এখান থেকে বার করে নিতে পারি 24টা, 12টার দাম দেওয়া আছে 240 টাকা, তাহলে 24টার দাম কত হবে, ডবল হবে, 2 দিয়ে গুণে, যেটা 2 দিয়ে গুণ হবে 480 টাকা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি ক্রয় মূল্য, আর 24টা আমের ক্রয় মূল্য, আর এটা 480 টাকা, এটা কি হলো এসপি বা বিক্রয় মূল্য। তাহলে এবার এটা খুব সহজে হয়ে যাবে, 450 টাকা দিয়ে কিনে 480 টাকা বেচেছে, লাভ হয়েছে কত 30 টাকা, 30 টাকা লাভ হয়েছে 450 টাকায়, 100ই কত, একবারে 15 দিয়ে 5 দিয়ে 3 20, তাহলে 20/3, 20/3কে দশমিকে পরিণত করলে কত হবে 6.66, এরকমভাবে চলতে থাকবে। তো এটা আমরা লিখতে পারি 6.67%। ক্লিয়ার? তো এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে পড়ো, 16 নম্বর কোশ্চেন এটা। যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 2 বছরে একই সুদের হারে সরল সুদ 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ 60 টাকা হয়, তাহলে অর্থরাশিটা কত? সরল সুদ কি হারে বাড়ে, প্রত্যেক বছরে সমান সমান হবে, টোটাল সরল 2 বছর হয়েছে 40 টাকা, তাহলে প্রথম বছরে 20 টাকা হলে দ্বিতীয় বছরে 20 টাকা হবে। আর এখানে কি হবে, এই প্রথম বছরে তো সুদ হবে না, প্রথম বছরে এই 20 টাকাই সুদ হবে, দ্বিতীয় বছর কি হবে, এই 20 টাকার ওপরেও আবার সুদ বাড়বে, সেটা বেড়েছে কত, 40 থেকে 60 কত বেশি, 20 বেশি, তাহলে এখানে এই 20-র যে সুদ হবে সেটা হচ্ছে 20 টাকা। তাহলে 20-র কত পার্সেন্ট করলে 20 টাকায়, 100% করলে, তাহলে এখানে কি সুদের হার হলো 100%। সুদের হার যদি 100% হয়, তাহলে কোনো সংখ্যার যদি 100% 20 হয়, তাহলে সেই সংখ্যাটি কি, কোনো সংখ্যার 100% সেই সংখ্যা নিজেই হয়, তাহলে কি এটা হলে আসল, তাহলে কত, এখানে আসল হলো 20 টাকা। দেখো এখানে 20 যদি তুমি 100% করো, তাহলে 100/100 কেটে গেল 1, তাহলে কি 20 হবে। তো সেই হিসাবে তাহলে এটা কি প্রিন্সিপাল বা অ্যামাউন্ট বা আসল এখানে কত, 20 টাকা। ক্লিয়ার? নেক্সট 17 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, রঘু বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসিতে কিছু পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করেন, তিনি যদি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে 102 টাকা পায়, তাহলে ওই একই সুদের হারে ওই একই মেয়াদের জন্য সমপরিমাণ অর্থরাশি সরল সুদ বার করতে হবে। তো এই অঙ্কটা দেখো, এখানে সুদের পার্সেন্টেজ দেওয়া আছে কত, সুদের হারের পার্সেন্টেজ 4%, এটা আমরা সাকসেসিভ মেথড ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে। তো 4%, যদি এখানে তুমি 100 টাকা সরল 100 টাকা আসল ধরো, তাহলে তোমার প্রত্যেক বছর 4 টাকা করে হবে। তো ওখানে 4 টাকা হলে এখানে বলেছে 2 বছরে, 2 বছরে তাহলে কত হবে, 2 বছরে 8 টাকা হবে সরল সুদ, 4 আর 4 8, 8 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হবে কি, এই 4%-এর 2 বছরের সাকসেসিভ, 2 বছরের 4%-এর 2 বছরের সাকসেসিভ 4% আর 4%। তো কত হবে সাকসেসিভ, কি করব, 4 আর 4 যোগ করতে হয়, প্লাস 4 আর 4 যোগ করলে কত হয় 16/100, তাহলে এটা কত হবে 8.16। এই পার্সেন্টেজ, এইটা হলো কি, এটা হলো চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হলো এসআই সিম্পল ইন্টারেস্ট। তো এখানে আমার দেওয়া আছে কত 102 টাকা, এটা কি দেওয়া আছে 102 টাকা, এই চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8.16 এর মান দেওয়া আছে, আমাকে বার করতে হবে সরল সুদ কত, 8 এর মান বার করতে হবে। তো দশমিকের জন্য উপরে দুটো শূন্য নিয়ে নেব, দশমিক তুলে দিলাম, আর এখানে কি দেখো এটা 8 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কত হবে 8 দিয়ে 100, একদম সোজা, এরকম ভাবেই করতে হবে এটা, তাহলে বেস্ট। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করা হলে বিয়োগফল 15, 25 আর 55 দ্বারা বিভাজ্য হবে। তো এটা নিয়ম হলো এদের লসাগু বার করতে হবে, লসাগুর সঙ্গে 3 যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, এদের এলসিএম +3। কিন্তু আমরা পরীক্ষা ক্ষেত্রে এর থেকেও শর্টকাটে করতে পারবো। দেখো এখানে একটা সংখ্যা আছে 55, 55 মানে কত 5 × 11। তো এখানে কি বলেছে
ওই এই চারটের মধ্যে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটি 55 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট থাকবে, 15 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট থাকবে, 25 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট থাকবে। সেম ভাবে তাহলে 11 দিয়ে ভাগ করলেও তো 3 অবশিষ্ট থাকবে, তাই তো? তাহলে এখানে দেখো কোন অপশনটাই 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকছে। তো এখানে দেখো প্রথম দিকে করি, 11 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 7 11 77, 77 আর 5 5 55 মিলে যাচ্ছে, তাহলে এটা 3 অবশিষ্ট থাকছে না, এটা হবে না। আর এটা গিয়ে 7 11 77, 77 আর 61, তাহলে 55, 6 অবশিষ্ট থাকছে, তাহলে হবে না। হ্যাঁ, আর এদিকে 7 11 77 52, 52 7 11 77, তাহলে 52 4 11 44, 8 অবশিষ্ট থাকছে, এটা হবে না। এটা দেখো 7 11 77 58, 5 11 55, 3 অবশিষ্ট থাকছে, তাহলে অপশান 4 নম্বর অপশানটা একদম সঠিক অ্যান্সার হবে। তো এরকমভাবে লসাগু না করেও আমরা শর্টকাটে বার করতে পারবো অপশান এলিমেন্ট করে। তারপরে 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে যা এত এত ভাগ করলে যথাক্রমে 4 এবং 15 ভাগশেষ থাকবে। বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে কি করতে হবে, তাহলে এই দুটো সংখ্যা থেকে আগে এই 4 যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো বিয়োগ করে দিতে হবে। 175 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 171, আর এটা 385 থেকে 5 বিয়োগ করলে 380 হয়। তো এবার এদের যেটা HCF বা গসাগু হবে সেটাই হবে অ্যান্সার। তো আমাদের নিয়ম হলো গসাগু বার করে করা, কিন্তু আমরা গসাগু বার না করেও এদের আরও শর্টকাটে করতে পারবো। কী হবে, এদের ডিফারেন্স নেবো। এদের ডিফারেন্স কত হবে, 9, 1 আর 9 10, 7 থেকে 1 0, তাহলে 209 হবে। তাহলে অ্যান্সার হয় 209 হবে, নাই কোনো এর ফ্যাক্টর বা গুণনীয়ক হবে। এখানে দেখো একমাত্র বলেছে সবচেয়ে বৃহত্তম, কিন্তু সবচেয়ে বৃহত্তম হতে হবে আবার। দেখো একমাত্র 19 দিয়েই 209কে ভাগ করে যায়, 19 দিয়ে ভাগ করলে কত হবে, 19 1 19, 19 11 দিয়ে মিলে যাবে, হয় 11 হবে অ্যান্সার, নাই 19 হবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এরকমভাবে গসাগু না বের করে করতে পারবো। তো এখানে কি বলেছে, যদি এক্স এর 2% মান দিচ্ছে 264, তার মানে কত, এই 200 1 সেকেন্ড, সরি, হ্যাঁ, এই 264 হলো এক্স এর 2%-এর ভ্যালু। আমার এক্স এর মান বলতে চেয়েছে, কোনো আমাদের সবসময় মাথা রাখতে হবে কোনো সংখ্যা সবসময় তার 100%, তাহলে ওই সংখ্যা জানতে চেয়েছে, তার মানে কত, ওর 100%-এর মান জানতে চেয়েছে। তো এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে, পার্সেন্ট কেটে যাবে, আর এদিকে 102 দিয়ে 50, তাহলে একবারে গুণ করে দেবো, এটা কত হবে, শূন্য তো আগে নিয়ে নিলাম, 5 দিয়ে 5 4 20, শূন্য হাতে থেকে 2, 30 32-এর 2, 32-এর 2, একমাত্র 2 এখানে চলে এসছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার ক্ষেত্রে আর কিছু করব না, কিন্তু এটা আমি যদি করে দিই কত হবে, 30 হাত থেকে 3, 5 10 আর 3, তাহলে 13। পরীক্ষার ক্ষেত্রে এতটা করার দরকার নেই, যখনই বুঝতে পারবো যে এটাই হবে অ্যান্সার, তো এটাই অ্যান্সার করে দেবো, আর কিছু করার দরকার নেই। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না, আর নেক্সট ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তার ফলে যখনই আমি ক্লাস আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।